সরে আসে রিম। আর শুনতে ইচ্ছে করছে না, নাকি আরুষের কথা বিশ্বাস করতে চাইছে না। কিন্তু এই অবস্থায় মানুষ মিথ্যা বলবে? আর কিছু ভাবতে পারছে না। আরুষের মাথাটা কোনো মতে বালিশে রাখে। ডয়ার খুঁজে জ্বরের ওষুধ বের করে অনেক কষ্টে আরুষকে খাইয়ে দেয়। তারপর একটা বাটি আর জল এনে জলপট্টি দিতে থাকে। আস্তে আস্তে জ্বর কমতে থাকে। রাত 2টায় আরুষ হালকা টিপ টিপ করে চোখ খুলতেই দেখে রিমোর পাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। দেখে নিজের মাথায় জলপট্টি দেওয়া। আরুষের নাড়াচাড়া বুঝতে পেরে রিম জেগে যায়। কপালে হাত দিয়ে দেখে হালকা জ্বর কমেছে। আরুষ এক টান দিয়ে রিমকে শুয়ে বুকে জড়িয়ে ধরে। এটা কি হলো? আপনার তো জ্বর। আমার কাছে আসো প্লিজ। আমাকে একটু জড়িয়ে ধরো। আমার আর কিচ্ছু লাগবে না। এমনি এমনি জ্বর ভালো হয়ে যাবে। রিমকে আর কিছু বলতে দেয় না। উপায় না পেয়ে শুয়ে পড়ে। সকাল 11টা। আরুষের ঘুম ভাঙে। চোখ খুলতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি চলে আসে। রিম ওর বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে তার মুখে পড়ছে। আজকে অনেক আনন্দ লাগছে আরুষের। কারণ কাল রাতে রিম তাকে কেয়ার করেছে, মাথায় জলপট্টি দিয়ে দিয়েছে। ভাবতেই খুশিতে নাচতে ইচ্ছে করছে। হঠাৎ ফোন বেজে ওঠে। রিমকে বুকে জড়িয়ে ফোনটা ওপাশ থেকে হাত বাড়িয়ে নেয়। রিসিভ করতেই ওপাশ থেকে কিছু একটা বলে। প্রত্যুত্তরে আরুষ। হুম, আসছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আরুষ রিমকে বুক থেকে বালিশে রেখে কপালে একটা কিস দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। জ্বর কমলেও হালকা একটু দুর্বল লাগছে ওর। একটু পর রিমের ঘুম ভাঙে। কিছু একটা খালি খালি লাগে। আর সেটা যে আরুষ বুঝতে পারছে। হঠাৎ দেখে বালিশের উপর একটা চিরকুট রাখা। চিরকুটটা খুলতেই চিঠির মতো দুটি লাইনে লেখা। উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিও। আমার আসতে একটু লেট হবে। তোমার যা লাগে সাবিলা খালাকে বইলো। লাভ ইউ জান। চিঠিটা পড়ে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। তারপর উঠে ফ্রেশ হতে যায়। ভাবছে আরুষকে তো ঘৃণা করে, তাহলে আরুষের কষ্ট হলে ওর কেন কষ্ট হয়। পরক্ষণে ভাবে আরুষের জায়গায় যে কেউ হলে তাকে এটুকু কেয়ার তো করতোই। কারণ সে আরুষের মতো অমানুষ নয়। রিম নাস্তা করে রুমে এসেছে। মাথাটা আঁচড়াচ্ছে। তখনই কারো চিৎকারে চমকে ওঠে রিম। সেই চিরচেনা কণ্ঠ। দৌড়ে নিচে যায়। রিয়া দাঁড়িয়ে আছে, সাথে পুলিশ। রিম দৌড়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পুলিশ সবাই পুরো বাড়ি সার্চ করতে থাকে। রিয়াদ সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না, আমি এসে গেছি তো। এখান থেকে তোকে নিয়ে যাব, চল। পুলিশ এসে বলল, আরুষকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পাবে কি করে? বাড়িতে থাকলে তো। রিয়াদ রিমকে নিয়ে চলে আসে। আরুষ একগুচ্ছ কালো গোলাপ হাতে বাড়িতে ঢুকে। কারণ রিম গোলাপ খুবই পছন্দ করে। এসেই রুমে যায়। গিয়ে রিমকে না পেয়ে বেলকুনি, ওয়াশরুম সব জায়গায় খোঁজে, কিন্তু পায় না। আরুষ তো এবার মনে হয় পাগল হয়ে যাবে। নিচে আসতে ছাবিলা খালাকে জিজ্ঞেস করে। রিম কোথায়? প্রতি উত্তরে ছাবিলা খালা কিছুই বলেন না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। আরুষ এবার রেগে বলে। কি হলো, রিম কোথায়? এবার উনি পুরো ঘটনা খুলে বলেন। শুনে আরুষের হাত থেকে গোলাপের গুচ্ছ পড়ে যায়। পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দেয়। সব কিছু ভাঙতে শুরু করে। পুরো পাগল পাগল হয়ে যায়। সোফায় বসে মাথার চুল টানতে থাকে। রিমকে ছাড়া ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করে। তারপর কাউকে ফোন করতে করতে বেরিয়ে যায়। পুলিশের সব ফর্মালিটি শেষ করে বাসায় এসেছে রিম। সবাইকে পেয়ে খুব খুশি। যেতেই ওর মা জড়িয়ে ধরে কান্না শুরু করেন। রিম ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। এসব শুনে রিয়াদ অনেক রাগও করে বলে। আগে কেন এসব কথা বলিসনি? রিম রিয়াদকে জড়িয়ে কান্না করতে করতে বলে। আসলে আমি ভেবেছিলাম তোমাদের বললে ওর সাথে ঝগড়া করবে, ও যদি তোমাদের কোনো ক্ষতি করে ফেলে, তাই ভয়ে কিছু বলিনি। বোনকে সান্ত্বনা দিয়ে বলে। কাঁদিস না, ও আর তোর সাথে কিছুই করতে পারবে না। বাইরে পুলিশ পাহারা দিচ্ছে, কিছুতেই বাড়িতে ঢুকতে পারবে না। যা, রুমে গিয়ে রেস্ট নে। রিম মাথা নেড়ে রুমে চলে যায়। এত কিছুর মধ্যে রিমের কেন জানি খুব কষ্ট হচ্ছে। ওর তো খুশি হওয়ার কথা, তাহলে কষ্ট কেন হচ্ছে?
আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে। হাতের চুড়িটা ধরে খোলার জন্য কিন্তু খুলতে পারলো না। এক অদৃষ্ট টান খুলতে বাধা দিচ্ছে, সেটা কি এখনো বুঝতে পারছে না। তখনই নিচে শোরগোল আর চিৎকারের আওয়াজ আসে। নিচে গিয়ে চমকে যায়, কারণ আরুষ দাঁড়িয়ে আছে। ওর দুদিকে পুলিশ বন্দুক তাক করে আছে। রিমকে দেখে বলে। চান বাসায় চলো। রিয়াদ হুঙ্কার দিয়ে বলে। ও কোথাও যাবে না। আরুষ বাঁকা হেসে বলে। আমার বউকে আমি যেখানে ইচ্ছা নিয়ে যাব শালাবাবু। শ্বশুরবাড়িতে জামাই এলে এইভাবে আপ্যায়ন করেন বুঝি? ওকে, আই ডোন্ট মাইন্ড। আমার বউকে দিয়ে দিন, আমি চলে যাব। বলে এগিয়ে যাবে, রিয়াদ আটকে ফেলে। রিমকে রুমে যেতে বলে। আরুষ এবার রাগী গলায় বলে। রিমকে আমার থেকে পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না, যেই আমাদের আলাদা করার চেষ্টা করুক না কেন। আর এই চামচাগুলো আমাকে আটকাবে? পুলিশগুলো আরুষের কলার ধরতে এক ছিটকে ফেলে কয়েকটা ঘুষি মারে। রিয়াদ এগিয়ে আসতে কোমর থেকে গানটা বের করে রিয়াদের বুকে ধরে। রিম চিৎকার করে কান্না করে বলে। ভাইয়াকে ছেড়ে দাও প্লিজ। রিমের চোখের পানি দেখে সাথে সাথেই বন্দুক হাত থেকে ফেলে দেয়। রিয়াদ আরুষকে মারতে শুরু করে। আরুষ ইচ্ছা করলে প্রতিউত্তর দিতে পারত, কিন্তু সেটা করেনি, কারণ রিম কষ্ট পাবে আর রিমের কষ্ট সহ্য করতে পারবে না। মার খেয়ে আরুষের নাক থেকে রক্ত বেরিয়ে আসে। আরুষের শরীরে প্রতিটা আঘাত যেন রিমের শরীরে রাখছে। দৌড়ে ভাইকে বলে। ভাইয়া ওকে ছেড়ে দাও। রিয়া ছেড়ে দিতেই পুলিশ ওকে নিয়ে চলে যায়। রিম ওখানে ঠায় দাঁড়িয়ে থাকে। আরুষ যেতে যেতে চিৎকার করে বলতে থাকে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। রিম সোজা রুমে চলে যায়। রিম বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকাল নিজেকে চিনতে পারছে না, খুব অচেনা লাগছে। যে মানুষটাকে সে ঘৃণা করে তার কথা বারবার চোখের সামনে ভেসে আসছে। আরুষকে ভুলতে পারছে না। প্রতিটা মুহূর্তে আরুষের অভাব ফিল করছে। ঘুমাতে গেলেও ঘুমোতে পারছে না। এতদিনে আরুষের বুকে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে। কয়েক কয়েকদিনে জীবনটা উলটপালট হয়ে গেছে। পরক্ষণে নিজেকে সংযত করে। মনে মনে নিজেই নিজেকে বলতে থাকে। না না, আমি ওই গুন্ডার কথা কেন ভাবছি? যে ছেলে আমার ভাইয়ের দিকে গান তাক করে জোর করে বিয়ে করে ধর্ষণ করে, তার কথা ভাবছি। নো, আমি আর এসব ভাববো না। সামনে এক্সাম, পড়াশোনা কনসেন্ট্রেশন করা উচিত। রুমে চলে যায় রিম। এদিকে খুব সহজেই বের পেয়ে যায় আরুষ। এক এক করে ড্রিঙ্কসের বোতল খালি করছে। একজন গার্ডকে আরও বোতল দিয়ে বলে। স্যার আর খাইয়েন না স্যার, প্লিজ এবার ওঠেন। শ্যাট আপ, যা বলছি তাই কর। মাথা নিচু করে বলে। ওকে স্যার। আরুষ পুরো মাতাল হয়ে আছে। ফোনে রিমের পিক দেখতে দেখতে বলে। জান, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলা? আমি কি এতটাই খারাপ? থাকা যায় না আমার কাছে? তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। বলে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। রাত 1টা। রিয়াদ ড্রয়িং রুমে পানি খেতে বসেছিল। তখন কলিং বেল বেজে ওঠে। এত রাতে কে আসবে ভেবে পাচ্ছে না রিয়াদ। বারবার বেল বাজাচ্ছে। রিয়াদ দ্রুত দরজা খুলে দিতে আরও হুড়মুড় করে বাড়িতে ঢুকে পড়ে। হাতে ড্রিঙ্কসের বোতল। দাঁড়াতে পারছে না, হেলে দুলে পড়ছে। তুই জেল থেকে কিভাবে বের হলি? আরুষ মাতাল গলায় বলে। এটা আমার বাঁ হাতের কাজ শালাবাবু। আমার বউ কোথায়? বউ, ওকে একটু দেখে দাও না। দেখি চলে যাব, বিরক্ত করব না। এটা ভদ্রলোকের বাড়ি, মাঝরাতে মাতাল হয়ে মাতলামি করার জায়গা না। রিম, এখানে আসবে না, বের হয়ে যায় এখান থেকে। বলে ধাক্কা দিতেই আরুষের গলার চেইন রিয়াদের হাতে চলে আসে। চেইনটা দেখে চমকে যায় রিয়াদ। ভালো করে পরখ করে দেখে সেই চিরচেনা চেইনটার ভিতরটা খুলতেই দুটি ছবি ভেসে ওঠে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে রিয়াদ। আরুষকে ছেড়ে জিজ্ঞেস করে। এই চেনটা কোথায় পেলে? আরুষ হেলে দুলে উত্তর দেয়। দিস ইজ মাইন। রিয়াদের চোখে ছল ছল করে আসে। বলে। কে দিয়েছে তোকে? আমার বেস্ট ফ্রেন্ড হৃদ। কেন বলো তো শালাবাবু? রিয়াদ বিশ্বাস করতে পারছে না এরকম একটা দিন আসবে বলে। আমি হৃদ। এবার আরুষ চমকে তাকায়। চোখে ঝাপসা দেখছে।
চোখ ভালো করে মুছে বলে। ইউ রিদ? রিয়া তার গলা থেকে উম একই দেখতে একই রকম চেন দেখায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে। এতক্ষণ দাঁড়িয়ে এসব কিছু দেখছিল রিম। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রিয়াদ আরুষকে বলে। তুই এত বছর কোথায় ছিলি? এইরকম অবস্থা কেন? এবার আরুষ বলতে থাকে। তোরা যখন ওই বাসা ছেড়ে চলে আসিস তখন আমার মা বাবাকে কে যেন খুন করে ফেলে। তারপর একটা মার্ডার কেসে ফেঁসে যায়, 5 বছর জেল খাটি। এরপর থেকে জীবন পুরো পাল্টে যায়। এখনও আমি আমার মা বাবার খুনিদের খুঁজছি। এই পেশায় নিজেকেও জড়িয়ে ফেলেছে। সবকিছু শুনে হতভম্ব রিয়াদ। রিয়াদের বাবা মা দৌড়ে এসে বলেন। তুমি মিনি আপার ছেলে? তুমি মিনি আপার ছেলে? এবার আসল কথা বলি। রিয়াদ আর আরুষ ছোটবেলার ফ্রেন্ড। রিমের বাবা তখন কুমিল্লায় চাকরি করতেন। পাশাপাশি বাসা ছিল ওদের। তারপর রিমের বাবা বদলি হওয়ার পর ওখান থেকে চলে আসে। অনেক সময় ওদের মধ্যে যোগাযোগ ছিল না। ওই বাসায় গেলেও ওদের খোঁজ পায় না রিমরা। তখন রিম অনেক ছোট ছিল। আর এই লকেটটা রিয়াদ আরুষকে গিফট দিয়েছিল ওর জন্মদিনে। তখনও প্রমিস করেছিল এই চেইন ও কখনো খুলবে না। এর ভিতরে দুজনের ছবি ছিল। আজ এই চেইনের কারণে দুজন দুজনকে চিনতে পারলো। এইসব দেখে রিম বুঝতে পারছে না কি হচ্ছে। রিয়াদ আরুষকে জড়িয়ে ধরেছে। সেটা যেন বিশ্বাস করতে পারছে না। আরুষ রিমের বাবা মার পায়ে ধরে ক্ষমা চায় সব কিছুর জন্য। আমাকে মাফ করে দিন। রিমকে আমি খুব ভালোবাসি। প্লিজ ওকে আমার থেকে দূরে সরিয়ে দিবেন না। রিমের বাবা মা প্রথমে কিছু না বললেও আরুষের এরকম আকুতি মিনতি দেখে পরে ক্ষমা করে দেন। আরুষ রিয়াদের কাছেও ক্ষমা চায়। প্রতি উত্তরে রিয়াদ রাগী কণ্ঠে বলে। তোকে আর ক্ষমা? কখনোই না। কথাটা শুনে আরুষের মুখ চুপসে যায়। রিয়াদ আবারও বলতে শুরু করে। হ্যাঁ, করতে পারি, এবং রিমিকে তোর হাতে তুলেও দিতে পারি, তবে এক শর্তে। যদি তুই আমার বোনকে কোনোদিন চোখে জল ফেলাতে না দিস, তাহলেই। রিয়াদের কথায় হাঁপ ছেড়ে বাঁচে আরুষ। তোর বোনকে কোনোদিন চোখে জল ফেলতে দিব না, প্রমিস। বাহ, খুব ভালো। আমার মতামত নেওয়ার প্রয়োজন নেই তোমাদের কাছে। আমি এ বিয়ে মানি না, মানব না। ওই খারুস গুন্ডার সাথে আমি থাকবো না। কথাটা শুনে সবাই চমকে যায়। তাকিয়ে দেখে রিম। আরুষ খুব অসহায়ভাবে তাকিয়ে আছে রিমের দিকে। রিয়াদ বলে। কারণটা কি? রিম প্রতি উত্তরে বলে। কারণ ও একটা গুন্ডা, তাই। বলে উপরে চলে যায় রিম। আরুষ যাওয়ার পানে তাকিয়ে থাকে। রিয়াদ কাঁধে হাত রেখে বলে। এতে আমাদের কিছু বলার নেই ভাই। রিম যদি থাকতে চায় তোর সাথে, তাহলে আমাদের কিছু বলার নেই। আর যদি না চায়, এতে আমরা বাধা দিব না। দেখ, ওকে যদি মানাতে পারিস। রিম রাগে গজগজ করছে। এই কয়েকদিন বাড়ির কর্মকাণ্ড কিছুই বুঝতে পারছে না। আরুষ যখন তখন বাসায় চলে আসে। কেউ কিছু বলে না। রিমের বাবা মা জামাই আদর করেন। যেখানে আগে জেল কাটিয়েছেন, তারা কি ভুলে গেছেন আরুষের সাথে কি করেছে? এখন তো ওর কথা কেউ পাত্তাই দেয় না। সবার লাইফে আরুষ দ্বিগুণ জ্বালাচ্ছে। এত এতই আজকে সকালে রিম ঘুম থেকে উঠে দেখে আরুষ ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেজাজ গেল ওর বিগড়ে। বুঝতে পারছে না আরুষ ওর পাশে কখন ঘুমালো। ধাক্কা দিয়ে লাফিয়ে উঠে বলে। তুমি এখানে কি করছো? আরুষ ঘুম ঘুম চোখে বলে। কি করছো মানে? আমার বউ যেখানে আমিও সেখানে? তোমাকে এখানে থাকার পারমিশন কে দিয়েছে? শ্বশুরবাড়িতে থাকতে আবার পারমিশন লাগে নাকি? রিম রেগে বেরিয়ে যায়। জানে আরুষের সাথে কথা বলে লাভ নেই। নিচে আসতে রিমের মা জিজ্ঞেস করেন। জামাই উঠে গেছে? কথাটা শুনে রিম কি বলবে বুঝতে পারছে না। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। রাগী গলায় বলে। তার মানে তুমি এখানে থাকতে বলেছো? কি বলিস? জামাই শ্বশুর বাড়ি থাকবে, তাতে সমস্যা কি? আমি ওকে জামাই হিসেবে মানি না। রিমের মা রিমের মাথায় হাত বুলিয়ে বলেন। দেখ মা, যেটা হয়েছে সেটা মেনে নে। আমরাও প্রথমে মানিনি, আর এমনিতে আরুষ খুব ভালো ছেলে। দুর্ঘটনায় ওর পথ উল্টে গেছে, খারাপ পথে চলছে, কিন্তু ওর উদ্দেশ্য কিন্তু খারাপ নয়। আরুষের সাথে তুই অনেক ভালো থাকবি, ও সত্যি তোকে অনেক ভালোবাসে। আর কিছু বলার আগে রিম রেগে ওখান থেকে চলে আসে। আরুষ ড্রাইভ করছে আর রিম পাশে মুখ গোমড়া করে বসে আছে।
ইচ্ছে না থাকা সত্ত্বেও আরুষ জোর করে নিয়ে এসেছে। কলেজ গেটে নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে যায়। ক্লাস শেষে বের হয়ে আরুষকে দাঁড়াতে দেখে অবাক হয়নি। রিম যেতেই গাড়ির ডোর খুলে দেয়। রিম কোনো কথা না বলেই গাড়িতে উঠে পড়ে। আরুষ গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে। মিরর গ্লাসে বারবার রিমকে দেখছে। রিমের হাতের উপর হাত রাখতে রিম হাত সরিয়ে ফেলে। আরুষ রাগি চোখে তাকায়, আবার আরও শক্ত করে হাত ধরে। এবার ভয়ে হাত সরায়নি রিম। রিম বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে আরুষ গাড়ি ব্রেক করতে যাবে, দেখে ব্রেক করা যাচ্ছে না। জোরে পা দিয়ে চাপ দিচ্ছে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। গাড়ি কন্ট্রোল করতে পারছে না আরুষ। রিম ভয় পেয়ে যায়। আরুষ আশ্বাস দিয়ে বলে, জান, ভয় পেও না, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। ভয়ে রিমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গাড়ি খুব দ্রুত চলতে থাকে। আরুষ যথাসম্ভব চেষ্টা করছে কন্ট্রোল করার। হঠাৎ একটা ট্রাক দ্রুত বেগে আসতে থাকে। রিম ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আরুষ বুঝতে পারছে আর কিছু করার নেই। গাড়ির স্টিয়ারিং ছেড়ে রিমকে শক্ত করে জড়িয়ে ধরে। হাত দিয়ে মাথা ঢেকে রাখে, বুকে আগলে রাখে। মুহূর্তেই সংঘর্ষে চুরমার হয়ে যায় সব কিছু। চারিদিক থেকে লোকজন ছুটে আসে। রিমের জ্ঞান ফিরতেই নিজেকে আরুষের বুকে দেখতে পায়। এখনও ওকে বুকে আগলে রেখেছে। কানে লোকজনের চিল্লাচিল্লি শব্দ ভেসে আসে। কেউ পুলিশকে কল করো, গাড়ির ভিতরের লোকজন বেঁচে আছে কি? চোখ তুলে তাকাতেই আরুষের রক্তাক্ত মুখটা ভেসে ওঠে। মুহূর্তেই থমকে যায় রিম। চারিদিকে কাজ এসে বিঁধে গেছে ওর শরীরে। আরুষের সেই চিরচেনা বুকে ডিপ ডিপ শব্দটা পাচ্ছে না রিম। আস্তে আস্তে আরুষকে ডাকতে থাকে, আরুষ, আরুষ উঠুন। কিন্তু আরুষ কোনো সাড়া দেয় না। আর কিছু মনে নেই রিমের। যখন জ্ঞান ফিরে তখন হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করে। হাতে ক্যানেলা লাগানো, স্লাইন চলছে। তাকাতেই ওর বাবা মা ভাইকে দেখতে পায়। একে একে গাড়িতে ঘটে যাওয়া ঘটনা ভেসে ওঠে চোখের সামনে। ওর মা অঝরে কান্না করে যাচ্ছেন। রিম আস্তে আস্তে বলে, মা, আরুষ কোথায়? রিমের কথা শুনে রিমের মা আরও জোরে কাঁদতে থাকে। রিম আবার বলে, মা, আমি ঠিক আছি, কেঁদো না। আরুষ কোথায় বলো না। তখনই ডাক্তার ভিতরে ঢুকে চেক আপ করে। সবাইকে বাইরে যেতে বলে। রিম ডাক্তারকে আরুষের কথা জিজ্ঞেস করতেই বলেন, ওনার অবস্থা ভালো নয়, এখনও জ্ঞান ফেরেনি, তাই কিছু বলা যাচ্ছে না। আর আপনি এখন ঠিক আছেন, তেমন ইনজোর্ড নেই। আসলে আপনার হাজব্যান্ড আপনাকে যেভাবে প্রোটেক্ট করেছেন, আপনার গায়ে একটা আঁচও দিতে দেয়নি। সত্যি উনি আপনাকে খুব ভালোবাসেন। আই এম ইমপ্রেসড। রিম আতঙ্কিত হয়ে বলে, জ্ঞান ফেরেনি মানে? ওনার অনেক ব্লাড লস হয়েছে, সারা শরীরে আঘাত পেয়েছেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। রিম উঠতে যাবে, ডাক্তার রিমকে আটকিয়ে বলেন, আপনি প্লিজ উঠবেন না, আপনার রেস্ট প্রয়োজন। বলে নার্সকে বুঝিয়ে দিয়ে চলে যান। রিম সুস্থ হয়ে উঠলে রিম আরুষের কেবিনে যায়। আরুষকে আইসিইউতে শিফট করা হয়েছে। রিয়াদ আর আরুষের বাবা কেবিনের বাইরে ছিল। ডাক্তার বেরিয়ে এসে বললেন, ওনার বাঁচার আশা 3%, জ্ঞান এখনও ফেরেনি, পালস রেটও খুব কম। তারপরও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ওপর। সবাই চমকে যায়। কথাটা শুনে রিমের খুব কষ্ট হচ্ছে। ও তো আরুষকে ঘৃণা করে, তাহলে কষ্ট কেন হবে? রিমের মা আরুষকে দেখার জন্য বললে ডাক্তার বললে প্রথমে রাজি না হলেও জোরাজুরি করলে কেবিনে ঢোকার পারমিশন দেন, কিন্তু শুধু একজনই ঢুকতে পারবে। রিমের মা রিমকে জোর করে পাঠালেন। রিম কেবিনে ঢুকতেই দেখে আরুষের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আস্তে আস্তে কাছে যায় রিম। আরুষের এভাবে দেখে চোখ আরুষকে এভাবে দেখে চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে আসে। এক এক করে আরুষের সাথে জড়ানো পুরো মুহূর্ত চোখে ভেসে ওঠে। আজ ওর খুব কষ্ট হচ্ছে। আরুষের পাশে গিয়ে বসে। আরুষের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আরুষ, সুস্থ হয়ে উঠুন। আপনাকে এভাবে দেখতে পারছি না আমি। আমাকে বাঁচিয়ে আপনি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। এতটা ভালোবাসেন আমাকে, আর আমি খই না ফুল বুঝেছি। আপনাকে কত অবহেলা করেছি। আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন। আপনাকে ছাড়া আবার চলবে না। আপনাকে বুকে না ঘুমালে তো ঘুমোই আসে না।
প্লিজ আমার কাছে ফিরে আসুন। এই কথা আমার মুখ থেকে শুনতে চেয়েছিলেন না? আমি বলছি তো, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবার প্লিজ উঠুন। বলে আরুষের বুককে জড়িয়ে কাঁদতে লাগলো। তখন হঠাৎ করে আরুষের পালস রেট বাড়তে থাকে। রিম চমকে যায়, ডাক্তারকে ডাকতে থাকে। উঠতেই ওর হাতটা আটকে যায়। তাকিয়ে দেখে আরুষ ওর হাতটা ধরে আছে। আরুষ চোখ বন্ধ করেই বলে, জান তুমি ঠিক আছো? রিম অবাক হয়ে তাকিয়ে থাকে। এই অবস্থায়ও কেমন আছে সেটা ভাবছে। কি করে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে? রিম আরুষকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরুষের কথা বলতে কষ্ট হচ্ছে, জড়ানো গলায় বলে, জান কেঁদো না প্লিজ, দেখো আমি সুস্থ হয়ে গেছি, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। রিম এবার চোখ মুছে ওঠে। তখন ডক্টর ঢুকে কেবিনে, সাথে রিমের ভাই, মা, বাবা। আরুষকে চেক আপ করে বলেন, এটা খুবই আশ্চর্য। আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। আপনার হাজব্যান্ড এখন সুস্থ আছেন, শুধু বেড রেস্টের প্রয়োজন। বলে চলে যান। রিয়াদ ওর বাবা মাও কথা বলে চলে যান। রিমকে আরুষের কাছে থাকতে বললেন। রিম কিছু ফুডস খাইয়ে দিচ্ছে আরুষকে। আরুষ খেতে নাকচ করছে, কিন্তু রিম জোর করে খাইয়ে দিচ্ছে। আরুষ এখন অনেকটাই ভালো আছে, আজকেই রিলিজ করে দিবে। এই কয়েকদিনে রিম আরুষকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি। আজ ওকে ডিসচার্জ করে দিবে। হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে আরুষ বাসা যাবে, কিন্তু সবাই চেয়েছিল রিমদের বাসায় নিতে, কিন্তু আরুষ যেতে চায়নি। রিমের বাবা বললেন, তাহলে ওখানে তোমার দেখাশোনা কে করবে? নার্স রাখতে হবে। রিমের মা বললেন, অদ্ভুত কথা বলো তুমি। নার্স কেন? রিম দেখাশোনা করবে। কথাটা শুনে আরুষ রিমের দিকে করুণ চোখে তাকায়। রিম বলে, আমি তোর জামাই, তুই দেখবি না তো কে দেখবে? আর ও বাড়িতে এখন থেকে তুই থাকবি। রিম আর কি করবে, রাজি হয়ে যায়। গাড়ি ওর ফ্ল্যাটের সামনে থামে। গাড়ির ভিতরে সোজা আরুষের রুমে যায়। ওর হাঁটতে একটু কষ্ট হয়, কারণ পায়ে অনেক ইনজোর্ড হয়েছে। রিয়াদ আরুষকে হেল্প করে, তারপর বাসায় চলে যায়। এই বাড়িতে রিম প্রথমবার এলো। বাড়িটা খুব সুন্দর, রিমের খুব ভালো লাগলো। রাতে রিম আরুষের খাবার রুমে নিয়ে আসে, বলে, নিন, খাবারটা খেয়ে নিন। না খাবো না। খাবো না মানে? খাইয়ে দাও, না হলে খাবো না। রিম কথা না বাড়িয়ে খাইয়ে দেয়, কারণ জানে কথা বাড়িয়ে শুধু সময় নষ্ট হবে। তারপর ওষুধ খাইয়ে দেয়, তারপর প্লেট নিয়ে নিচে যায়, নিজেও খেয়ে নেয়। বাড়িতে অনেক সার্ভেন্ট আছে, তাই রিমের কিছুই করতে হয় না। রুমে এসে দেখে আরুষ ঘুমিয়ে আছে। লাইট নিভিয়ে নিজেও এক কোণায় শুয়ে পড়ে। হঠাৎ আরুষ হ্যাচকা টানে বুকে মিশিয়ে নেয়। কি হলো এটা? আপনি ঘুমোননি? তোমাকে বুকে নিয়ে না ঘুমালে ঘুম আসবে কি করে? আমি ব্যথা পাবেন, ছাড়ুন। হুম, তোমার মতো পিচ্ছি মেয়েকে আগলাতে কোনো কষ্ট হবে না। রিম রেগে বলে, কি? আমি পেয়েছি? বলে গালে ঠোঁট ছুঁয়ে দেয়। রিম লজ্জায় বুকে মুখ লুকায়। আরুষ মুচকি সে জড়িয়ে ধরে ঘুমের দেশে বাড়ি জমায়। পরদিন রিম আরুষকে গোসল করাবে বলে ওয়াশরুমে নেয়। একটা চেয়ারে আরুষকে বসিয়ে ওর টি শার্ট খুলে ফেলে। লজ্জায় রিম লাল হয়ে যায়, মাথা নিচু করে রাখে। আরুষ সেটা বেশ মজা পায়, বলে, আরে জান, আমি তো তোমারই জামাই, এভাবে লজ্জা পাচ্ছ কেন? রিম এবার রাগী চোখে তাকায়। তারপর সাবান লাগিয়ে হাতের মাঝে সাবান ছেড়ে গোসল করিয়ে নেয়, মাথার চুল মুছে দেয়। এবার বিপত্তি ঘটে, ড্রেস চেঞ্জ করাবে কি করে? রিম তো লজ্জায় শেষ, কি করবে বুঝতে পারছে না। তারপর আরুষকে প্যান্ট দিয়ে বলে, এটা পরে নিন প্লিজ। কেন জান, তুমি পরিয়ে দাও। আমি পারবো না, আপনি পরুন। বলে চলে আসে। আরুষ মুচকি হেসে চেঞ্জ করতেই রিম আরুষকে রুমে নিয়ে আসে। তারপর তোয়ালা দিয়ে ভালোভাবে চুল মুছিয়ে দেয়, আর আরুষ শক্ত করে ওর কোমর জড়িয়ে রাখে। রিম দ্রুত সরে যেতেই ছাড়ুন, শ্বশুরই লাগে। আরুষ আরও জোরে চেপে ধরে বলে, আমার বউকে আমি ধরেছি, তাতে তোমার কি? আমার কি মানে? রিমকে আর কিছু বলতে দিল না আরুষ, হ্যাচকা টানে কোলে বসিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়।
রিম ভাবতেও পারেনি আরুষ এই কাজটা করবে। রিমের হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরুষের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আরুষ ছাড়তেই চাইছে না। রিমের দম বন্ধ হয়ে আসছে। তার অধর দুটো আরুষ শুষে নিচ্ছে। অনেকক্ষণ পর আরুষ রিমকে ছাড়ে। ছাড়া পেতেই রিম বড় বড় নিঃশ্বাস নেয়। রাগী গলায় বলে, আমার ঠোঁটকে আপনি কি পেয়েছেনটা কি? আরুষ ঠোঁটে আবার সফটলি একটা চুমু দেয়। নিশালো কণ্ঠে বলে, এই ঠোঁটটা আমার দখল জান, তুমিটাই আমার জান। তোমায় ছাড়া বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমার কাছে সুখের। পারবো না তোমায় ছাড়া থাকতে। কথাগুলো রিমের বুকে গিয়ে বিঁধে। একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে সেটা আরুষকে না দেখলে হয়তো জানতোই না। আজ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হচ্ছে রিমের। কখনো ছেড়ে যাবে না তো জান? প্রতি উত্তরে রিম আরুষকে শক্ত করে জড়িয়ে ধরে। রিম মুখে কিছু না বললেও আরুষ তার উত্তর পেয়ে যায়। আরও শক্ত করে জড়িয়ে ধরে। কয়েকদিন পর, এই কয়েকদিনে আরুষ সুস্থ হয়ে ওঠে। সব কিছু ছেড়ে এখন ব্যবসায় সময় দিচ্ছে। এদিকে রিম রুম গুছাচ্ছে। তখনই আরুষের ফোন আসে। ধরতেই বলে, জান কি করছো? আপনি না জাস্ট গেলেন, এখনই ফোন করলেন? কি করব, তোমার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, দুপুরে ঠিক মতো খাবার খেয়ে নিয়েন। ওকে জান, খেয়ে নিব। তুমিও খেয়ে নিও। তখনই কেউ দরজায় নক করতে আরুষ বাই বলে কল কেটে দেয়। কল কাটতে রিম মুচকি হেসে বলে, পাগল। রাতে আরুষ বাসায় আসে। রুমে ঢুকে দেখে রিম বিছানায় শুয়ে আছে। কোটটা সোফায় রেখে রিমের কাছে গিয়ে বসে। রিমের মুখে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দেয়। কারো উপস্থিতি টের পেয়ে রিম চোখ মেলে তাকায়। আরুষকে দেখে বলে, তুমি এসে পড়েছো? ফ্রেশ হয়ে টেবিলে আসো, খাবার দেই। রিম উঠতে যাবে তখন দুর্বল লাগে। ওর মাথা ঝিমঝিম করে ওঠে। জান কি হলো, শরীর খারাপ লাগছে? ওঠো না, রেস্ট নাও। জ্বর এসেছে কি? আরুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে। রিমের কপালে হাত দিয়ে বলে, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। দুপুরে খেয়েছিলে? তোমার কোথায় কোথায় কষ্ট হচ্ছে? মাথা ব্যথা করছে? আরুষকে এভাবে অস্থির হতে দেখে রিম বলে, আমার কিছুই হয়নি, এমনি ঘুম থেকে উঠেছি তো, তাই মাথা ঝিমঝিম করছে, আর কিছু না। আমি ঠিক আছি, এত চিন্তা করো না। যাও ফ্রেশ হয়ে নিচে আসো। বলে নিচে চলে যায়। সকালে আরুষ রেডি হচ্ছে অফিস যাবে। নিচে রিম আরুষের জন্য ব্রেকফাস্ট অমলেট রেডি করে টেবিলে রাখছে। আজকাল রিমের কিছু খেতে ইচ্ছে করে না। খাবার দেখলেই বমি আসে। হয়তো গ্যাস্ট্রিকের জন্য এমন হচ্ছে। তখনই উপর থেকে আরুষের গলা ভেসে আসে। রুমে যেতেই বলে, কি হলো, কেন রাখছেন? জান, আমার হোয়াইট হাউসটা খুঁজে পাচ্ছি না। রিম গিয়ে ওয়াচ খুঁজে দেয়। তখনই মাথা ঘুরে পড়ে যেতে আরুষ ধরে ফেলে। আরুষ অস্থির হয়ে বলে, জান কি হয়েছে? জান, জান কি হয়েছে, চোখ খোলো। রিমের কোনো সাড়া পায় না। আরুষ দ্রুত ড্রাইভারকে কল দিয়ে বলে গাড়ি বের করার জন্য। আরুষ পুরো পাগল হয়ে যায়। রিমকে পাজাগুলো করে গাড়িতে বসিয়ে দিয়ে হসপিটালে নিয়ে যায়। আরুষ কেবিনের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে। চিন্তায় ও এক জায়গায় দাঁড়াতে পারছে না। ভিতরে ডাক্তার রিমকে দেখছেন। ওর বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। বুঝতে পারছে না রিমের কি হয়েছে। হঠাৎ করে এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? অস্থিরতা তখনই কমবে যখন ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে কিছু বলবেন। তখনই কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। আরুষ দ্রুত যায়। ডাক্তার, আমার ওয়াইফের কি হয়েছে? প্লিজ বলুন, ও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? বড় কোনো সমস্যা হয়েছে কি? আরুষের কথা শুনে মুচকি হেসে পড়লেন। আপনি প্লিজ অস্থির হবেন না। হ্যাঁ, বড় কোনো সমস্যা তো বটেই। ডাক্তারের কথা শুনে ঘাবড়ে যায় আরুষ। কাঁপা কাঁপা গলায় বলে, কি সমস্যা বলুন। আপনি বাবা হতে চলেছেন। কথাটা শুনে আরুষ কি বলবে বুঝতে পারছে না। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর বলে, সত্যি আমি বাবা হব? ডাক্তার হেসে বলে, হ্যাঁ, আপনার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। উনি কিন্তু খুবই দুর্বল। এ সময়ে এরকম মাথা ঘোরে, খাবারের অনীহা থাকে, বমি বমি পায়। আপনাকে কিন্তু ঠিকমতো যত্ন করতে হবে। ওকে, এখন আমি আসি। ডাক্তার যেতেই কেবিনে যায়। আরুষ বিশ্বাস করতে পারছে না ও বাবা হতে চলেছে। দেখে রিম শুয়ে আছে। আরুষ যেতেই চোখ মেলে তাকায়। রিমকে শক্ত করে জড়িয়ে ধরে। রিম দেখে আরুষের চোখে মুখে খুশির ঝলক। রিম বলে, তুমি খুশিও হওনি?
পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদটা আমায় শুনিয়েছো জান। বলে চোখ মুখে কিস করতে থাকে। আরুষের পাগলামো দেখে হেসে ফেলে। রিমের পেটে চুমু দিয়ে বলে, আমাদের বাবুটা। রাত 12টা। রিম ঘুম থেকে উঠে আরুষকে ডাকতে থাকে। শুনছো, ওঠো। আরুষ ধরপড় করে উঠে বসে। কি হলো জান? আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কি, এত রাতে আইসক্রিম কোথায় পাবো? আমি জানি না, আমার আইসক্রিম চাই মানে চাই। কিন্তু জান, ঠান্ডা লাগবে তো। না, আমার আইসক্রিম চাই, এখনই চাই। কি আর করার, ঘুম ছেড়ে উঠে চলে যায় আইসক্রিম আনতে। অনেক খোঁজাখুঁজি করে একটা দোকান খোলা পায়। আইসক্রিম এনে দিতে রিম জায়গায় বসে সবগুলো শেষ করে। এভাবেই চলতে থাকে রিমের পাগলামোগুলো। আরুষ হাসি মুখে সব আবদার পূরণ করে, বিরক্ত হয় না। উল্টো রিম বমি করলে, খাবার খেতে না চাইলে কষ্ট হয় ওর। আজকাল আরুষ অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, সবসময় রিমের টেক কেয়ার করে। রিমকে বেশি নিচে নামতে দেয় না। সার্ভেন্টরা ওর খাবার উপরে দিয়ে আসে। রিমের হাতে খুব অস্বস্তি হয়, তাই গ্রাউন্ড পড়ে, যেটাই বুকে কুচি দেওয়া। আরুষ প্রায় ওকে নিয়ে ঘুরতে যায়। ফ্রিজ ভর্তি বিভিন্ন রকম আচার, আইসক্রিম এনে রাখে। রিমের মাও হাতে বানিয়ে আমের আচার, তেঁতুলের আচার নিয়ে আসেন। কিছুদিন পর আল্ট্রাসাউন্ড করে জানতে পারে ওদের ছেলে সন্তান হবে। রিম তো মহা খুশি, কারণ ও চেয়েছিল একটা ছোট্ট আরুষ হোক। এভাবেই চলতে থাকে দিন। 6 মাস পর রাত গভীর। রিম পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে, ব্যথায় চিৎকার করে ওঠে। সাথে সাথে আরুষের ঘুম ভেঙে যায়। উঠে দেখে রিম পেটে হাত দিয়ে কান্না করছে। আরুষ অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে জান, ব্যথা করছে? প্রচণ্ড ব্যথা করছে। আরুষ আর দেরি না করে হসপিটালে নিয়ে যায়। যাবার পথে ওর বাবা মাকে খবর দেয়। ডাক্তার জানায় ইমিডিয়েটলি অপারেশন লাগবে। কেবিনে রিমকে নেওয়ার সময় আরুষ ওর হাত ধরে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সেটা দেখে রিম ফিক করে হেসে ফেলে বলে, তোমার কান্না দেখে মনে হচ্ছে ব্যথা আমার না, তোমার করছে। প্লিজ আর বাচ্চাদের মতো কেঁদো না। তুমি দেখো, আমাদের সন্তান ঠিকমতো পৃথিবীতে আসবে। জান, তুমি ভয় পেও না, আমি আছি তো তোমার কাছে। আরুষ শক্ত করে রিমকে জড়িয়ে ধরে রাখে। নার্স রিমকে নিতে আসে, কিন্তু আরুষ ছাড়তে চায় না, হাত ধরে রাখে। রিমও মুখে যাই বলুক, ভিতরে ঠিকই ভয় পাচ্ছে। অপারেশন থিয়েটারে নিয়ে যায় রিমকে। আরুষ ওখানেই দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পর অপারেশন শেষে নার্স তোয়ালে পেঁচিয়ে ফুটফুটে বাচ্চা নিয়ে আসে। আরুষ রিমের কথা জিজ্ঞেস করে, আপনার স্ত্রী সুস্থ আছেন? আপনাদের খুব কিউট একটা ছেলে সন্তান হয়েছে। আরুষ একটু স্বস্তি পায়। বাচ্চাকে কোলে নিয়ে কপালে একটা চুমু খায়। রিমের মা এসে কোলে নেন। কিছুক্ষণ পরে রিমকে কেবিনে শিফট করে। আরুষ কেবিনে যায়। রিমের হাতে স্যালাইন চলছে। রিমের কপালে চুমু খায়। রিমের জ্ঞান ফিরতেই দেখে আরুষ ওর হাত ধরে বসে আছে। রিমের তাকানো দেখে আরুষ বলে, জান, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমাদের সন্তান? তখনই রিমের মা আরুষের কোলে বাবুকে দিয়ে যায়। রিম বাবুকে দেখে বলে, একদম বাবার মতো হয়েছে। আরুষ মুখ ভেঙচি দিয়ে বলে, আরুষ খানের ছেলে তো তার মতোই হবে। ওর নাম কি রাখবো? আরুষ খান, আমান খান। আমাদের ছেলের নাম আমান খান। ওকে মাই বাবুর আম্মু, নো আমানের আম্মু। রিম হেসে ফেলে। তখনই রিয়াদ হুড়মুড় করে ঢুকে বলে, কোথায় তোমার ভাগ্নে? তারপর রিয়াদ আমানকে কোলে নেয়। খুনসুটিতে মেতে ওঠে মামু ভাগ্নে। এদিকে রিমের বাবা মা নানা নানি হওয়ার আনন্দে মিষ্টি বাড়ছে পুরো হসপিটালে। সবার আনন্দ দেখে রিম আরুষকে বলে, সবাই কত খুশি। আর এই আনন্দের মুহূর্তটা তুমি আমায় উপহার দিয়েছো জান। আই লাভ ইউ আমানের আম্মু। লাভ ইউ টু আমানের আব্বু। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী কী গল্প শুনতে চান আমাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব ওই গল্পগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।